বিএনপি যা বলে তা করে না। এবং এই বর্তমান বিএনপির সাথে জিয়াউর রহমানের বিএনপির কোনো মিল নাই। এই বর্তমান বিএনপির সাথে জিয়াউর রহমানের আদর্শের কোনো মিল নাই। এই বর্তমান বিএনপির সাথে আমরা মিল পাচ্ছি আওয়ামী লীগের। এই বর্তমান বিএনপির সাথে আমরা মিল পাচ্ছি শেখ মুজিবুর রহমানের। এই বর্তমান বিএনপি জিয়াউর রহমানের বিএনপি হতে পারে না। জিয়াউর রহমানের বিএনপি যদি এই বিএনপি হতো তাহলে তারা 2000 শহীদদের রক্তের সাথে কখনো গাদ্দারি করতে পারতো না। এখন পর্যন্ত তারা কোন মুখে বলে সংবিধান নাকি তারা সংস্কার করবে না, সংশোধন নাকি করবে? কত বড় প্রতারণা! বাংলাদেশে 40 লক্ষ বেকার যুবক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি গত 6 মাসে একবারও সেই 40 লক্ষ বেকার যুবককে নিয়ে কোনো ধরনের বার্তা প্রদান করেন নাই। সুতরাং আপনি কিসের প্রধানমন্ত্রী হয়েছেন? আমরা খুব ভালো করেই জানি আপনার যেসব কথা আপনারা বলছেন, এই কার্ড দিবেন সেই কার্ড দিবেন, তরুণদের জন্য আপনারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই। সুতরাং তরুণদেরকে যদি আপনারা আবারও হাসিনার মতো দাবিয়ে রাখতে চান, আমরা 40 লক্ষ বেকার যুবককে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। মনে রাখবেন, আপনাদেরকে পতন ঘটালে যদি শেখ হাসিনা ফিরে আসে, যদি শেখ হাসিনা আপনাদের পতনের মাধ্যমে ফিরে আসে, এর দায় কেবল মাত্রই আপনাদের। কিন্তু এই কথা কখনো মনে রাখবেন না, এই কথা কখনো মনে করবেন না যে বাংলাদেশের মধ্যে আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের দায় হয়ে পড়েছে। আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের কোনো দায় না। জুলাই গণঅভ্যুত্থানের পর এমন একটা মাত্র রাজনৈতিক দল ছিল যারা এই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে পারে। সেই দলটার নাম কি? বিএনপি। কিন্তু লক্ষ্য করবেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 18 মাসে একটা বারের জন্য বিএনপিকে আমরা বলতে শুনি নাই জুলাই গণঅভ্যুত্থানে এতগুলো প্রাণ শহীদ হলো, আমরা সংস্কারকে বাস্তবায়ন করব। এখন 18 মাস পর যখন নির্বাচন হলো, নির্বাচন পরবর্তী সময়ে সংস্কার বাস্তবায়নের সময় যখন আসলো, তখন তারা দায় চাপাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন তাদের জন্য নাকি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়নি। আমরা বলছি, এই বাংলাদেশের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির ঘাড়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার রাজনৈতিক দায়িত্ব ছিল। সেই রাজনৈতিক দায়িত্ব বিএনপি পালন না করার মাধ্যমে বাংলাদেশের জুলাই শহীদদের সাথে বিএনপি প্রতারণা করেছে। এবং আমরা বলছি, সংস্কার নিয়ে ইন্টারিম সরকারের 18 মাস এবং 18 মাস পরবর্তী 6 মাস বিএনপি বর্তমানে জনগণের সাথে প্রতারণা করছে। বিএনপি সরকার সংস্কার নিয়ে বাংলাদেশের সাথে রাজনৈতিক দ্বিচারিতা করেছে। এখন পর্যন্ত তারা তাদের সেই আচরণ অব্যাহত রেখেছে। আমরা বলতে চাই, আমরা যখন সংস্কারের কথা বলেছি, বিএনপির তরফ থেকে বলা হয়েছে তারা নাকি অনেক আগেই সংস্কারের কথা বলেছে। তাদের 31 দফা সংস্কার প্রস্তাবনা রয়েছে। আপনারা দেখবেন, যখন সংস্কারের আলাপ যখন আমরা জোরালো করেছি, বিএনপি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে 31 দফা সংস্কার প্রস্তাবনার কর্মশালা করেছিল, ঠিক না? 31 দফা সংস্কার প্রস্তাবনার কর্মশালা হয় নাই বাংলাদেশে এমন কোনো ওয়ার্ড নাই। 31 দফার 1 নম্বর দফা ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। নির্বাচিত সরকার হিসেবে বিএনপি আসলো, শুরুতেই তারা প্রথম যে দফা ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করা, সেই সংবিধান সংস্কার কমিশন গঠন করা থেকে তারা বিরত থাকলো। তার মানে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, বিএনপি যা বলে তা করে না। এবং এই বর্তমান বিএনপির সাথে জিয়াউর রহমানের বিএনপির কোনো মিল নাই। এই বর্তমান বিএনপির সাথে জিয়াউর রহমানের আদর্শের কোনো মিল নাই। এই বর্তমান বিএনপির সাথে আমরা মিল পাচ্ছি আওয়ামী লীগের। এই বর্তমান বিএনপির সাথে আমরা মিল পাচ্ছি শেখ মুজিবুর রহমানের। এই বর্তমান বিএনপি জিয়াউর রহমানের বিএনপি হতে পারে না। জিয়াউর রহমানের বিএনপি যদি এই বিএনপি হতো তাহলে তারা 2000 শহীদদের রক্তের সাথে কখনো গাদ্দারি করতে পারতো না। এখন পর্যন্ত তারা কোন মুখে বলে সংবিধান নাকি তারা সংস্কার করবে না, সংশোধন নাকি করবে? কত বড় প্রতারণা! বর্তমান সময়ে এসে জুলাইকে যতটা প্রাসঙ্গিক রাখা যায়, কিভাবে, যেভাবে আওয়ামী লীগ ফিরে না আসে ততটুক পর্যন্ত তারা প্রাসঙ্গিক রাখবে।
তারপরে আর জুলাইকে নিয়ে কোনো ধরনের কাজ করবে না। জুলাইয়ের বিকৃতি ঘটানোই এখন বর্তমানে বিএনপির দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা যদি পূর্বের মতো 90-এর গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ করেছেন, আপনারা যদি ভেবে থাকেন 24-এর জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ করবেন, তাহলে আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন। বর্তমান বাংলাদেশের যে তারুণ্য, সেই তারুণ্য 90-এর মতো তারুণ্য নয়। এই বর্তমান বাংলাদেশের তারুণ্যকে গোটা বিশ্ব আজ অনুসরণ করছে। আপনারা জানেন যে ভারতে আন্দোলন হচ্ছে, নেপালে আন্দোলন হয়েছে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আন্দোলনের যত ধরনের পদ্ধতিগত জায়গা আমরা ব্যবহার করেছিলাম, সকল ধরনের প্রসেস তারা আমাদেরকে দেখে অনুসরণ করছে। গোটা বিশ্বের জন্য জুলাই একটি আদর্শের জায়গায় রূপ নিয়েছে। গোটা বিশ্বের তরুণরা আজ নাহিদ ইসলাম হতে চায়, গোটা বিশ্বের তরুণরা আজ আসিফ মাহমুদ হতে চায়, গোটা বিশ্বের তরুণরা আজ এনসিপির তরুণদের মতো বিপ্লবী তারুণ্য হয়ে উঠতে চায়। আমরা বলতে চাই, আমরা এ তারুণ্যের রাজনীতিকে এমন এক জায়গায় নিয়ে যাব, শুধু ভারত নয়, নেপাল নয়, গোটা বিশ্বের তরুণ প্রজন্ম আমাদেরকে অনুসরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, তরুণদেরকে দাবিয়ে রাখার রাজনীতি গত 54 বছর ধরে হয়েছে। চাকরির কর্মসংস্থানের ক্ষোভ থেকে, বেকারত্বের ক্ষোভ থেকে আমাদের এই অভ্যুত্থান হয়েছিল। বেকাররা চাকরি পেয়েছেন কি পাচ্ছেন না, সেই পরিচয় দিতে না পারার কারণে তাদের মধ্যে ক্ষোভ ছিল। কর্মসংস্থান তৈরি করতে না পারার কারণে তাদের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসলো, একটা বারের জন্য এই সরকার বলল না বাংলাদেশের তরুণদের জন্য আমরা কি করব। আপনারা কি জানেন, বাংলাদেশের মধ্যে একটা মন্ত্রণালয় আছে, যে মন্ত্রণালয়টা বাংলাদেশের যুবকদের জন্য কাজ করে, বেকারত্ব নিয়ে কাজ করে। সেই মন্ত্রণালয়ের নাম হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আপনারা এই মন্ত্রণালয়ের পেজের মধ্যে আপনারা যাবেন, গত 6 মাসে একটা পোস্টও তারা করে নাই, যে পোস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের যুব সমাজের জন্য তারা কিছু করছে। এই সরকারের তরুণদেরকে নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই। এই সরকার হাসিনা সরকারের মতো তরুণদেরকে ভয় পায়, কারণ তারা জানে তরুণদেরকে যদি আমরা চাকরি দেই, সে তো আমাকে প্রশ্ন করবে, সে তো ক্ষমতাকে প্রশ্ন করবে। সুতরাং আমি তরুণদেরকে যত বেশি অসহায় অবস্থায় রাখতে পারবো, অবহেলিত অবস্থায় রাখতে পারবো, আমার ক্ষমতাকে টিকিয়ে রাখার সুযোগ তত বৃদ্ধি পাবে। যে সুযোগ হাসিনা নিয়েছিল, সেই সুযোগ বর্তমানে তারেক রহমান নিচ্ছে। তারেক রহমানকে আমরা মনে করেছিলাম জিয়াউর রহমানের সন্তান, তিনি জিয়াউর রহমানের পথেই হাঁটবেন। জিয়াউর রহমান যেভাবে তরুণদেরকে কাজে লাগিয়েছিলেন, গ্রামে পাড়া মহল্লায় তরুণদেরকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন, সংস্কারের বাংলাদেশ কায়েম করেছিলেন তারুণ্যের শক্তি দিয়ে। কিন্তু তারেক রহমান যখন ক্ষমতায় আসলেন, এখন আপনাদের কি মনে হয়েছে উনি তরুণদের জন্য কিছু করছেন? তিনি তরুণদেরকে কিচ্ছুই করছেন না, বরং তিনি নজির স্থাপন করতে চান, তোমরা সবাই রবুল ইসলাম নয়নের মতো হও, তোমরা সবাই আমার গাড়ির পেছনে দৌড়াও। তোমরা যদি আমার গাড়ির পেছনে না দৌড়াও, তাহলে তোমাদের কোনো উন্নতি হবে না। তোমরা যদি আমার গাড়ির পেছনে দৌড়াও, তোমরা যদি রাশেদ খানের মতো আমার পা চাটো, তাহলেই একমাত্র তোমাদের কর্মসংস্থান তৈরি হবে। তোমরা যদি আমাদের যুব দলের নেতৃত্বের মতো আমার পা চাটো, ক্যাডারবাজি করো, তখন আমরা তোমাদেরকে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে দেব। কারণ বিএনপি কর্মসংস্থান তৈরি করে, কিন্তু সেই কর্মসংস্থান তৈরি করে চাঁদাবাজির মাধ্যমে। এই চাঁদাবাজির কর্মসংস্থানকে আমরা চাই? আমরা কখনোই সেটা চাই না। আমরা চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করেছি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু বিএনপি আমাদেরকে আবারও সেদিকে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করছে। মনে রাখবেন, ফল কারচুপি করে আপনারা ক্ষমতায় গিয়েছেন। এবার আমরা আপনাদেরকে ছাড় দিয়েছি। নেরা কিন্তু একবারে বেলতলায় যায়। আমরা আর আপনাদেরকে কোনোদিন ছাড় দিব না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, আপনারা যদি তরুণদেরকে নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না করেন, কর্মসংস্থানের সমস্যা যদি আপনারা দূর না করেন, আমরা কিন্তু আবারও রাজপথে আন্দোলনের ডাক দিব। বাংলাদেশে 40 লক্ষ বেকার যুবক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি গত 6 মাসে একবারও সেই 40 লক্ষ বেকার যুবককে নিয়ে কোনো ধরনের বার্তা প্রদান করেন নাই।
সুতরাং আপনি কিসের প্রধানমন্ত্রী হয়েছেন আমরা খুব ভালো করেই জানি। আপনার যেসব কথা আপনারা বলছেন, এই কার্ড দিবেন সেই কার্ড দিবেন, তরুণদের জন্য আপনারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই। সুতরাং তরুণদেরকে যদি আপনারা আবারও হাসিনার মতো দাবিয়ে রাখতে চান, আমরা 40 লক্ষ বেকার যুবককে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। মনে রাখবেন, আপনাদেরকে পতন ঘটালে যদি শেখ হাসিনা ফিরে আসে, যদি শেখ হাসিনা আপনাদের পতনের মাধ্যমে ফিরে আসে, এর দায় কেবল মাত্রই আপনাদের। কিন্তু এই কথা কখনো মনে রাখবেন না, এই কথা কখনো মনে করবেন না যে বাংলাদেশের মধ্যে আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের দায় হয়ে পড়েছে। আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের কোনো দায় না। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বলবো, আপনারা বাংলাদেশের জন্মের পর সবচেয়ে সোনালী সময় পার করছেন এবং আপনারা বাংলাদেশের জন্মের পর থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে সাহসী তরুণ প্রজন্ম। আপনাদের হাতেই আগামীর ভবিষ্যৎ, আমাদের হাতে আগামীর ভবিষ্যৎ। এই রাষ্ট্র আমরা পরিচালনা করব এবং এই রাষ্ট্র আমাদের হাতে নিরাপদ থাকবে ইনশাল্লাহ। এনসিপি যখন ক্ষমতায় যাবে, তখন বাংলাদেশের মধ্যে কোনো কর্মসংস্থানের সমস্যা থাকবে না। আমরা গুনে গুনে ধরে ধরে তরুণদের সকল সংকট আমরা নিরসন করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকল তরুণদেরকে ঐক্যবদ্ধ থাকার, একসাথে থাকার আহ্বান জানাচ্ছি। আজকের প্রোগ্রামে যারা উপস্থিত ছিলেন, বিভিন্ন জেলা থেকে আগত, মহানগর থেকে আগত জাতীয় যুবশক্তি নেতৃবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ইনকিলাব ইনকিলাব।